Podcast.com. lagi Oi Money! Boot Planet! আজ আপনারা শুনবেন দীপাঞ্জনা দাশের লেখা গল্প কারিন। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখিকা বর্তমানে কর্পোরেট সেক্টরে কর্মরতা। এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। 2019 সালে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তার প্রথম একক বই কালবিহঙ্গ। 2021 প্রকাশিত হয় তার দ্বিতীয় একক বই ব্যাঙা। এছাড়াও নবকল্লোল, লিটল ম্যাগাজিন ইত্যাদি পত্রপত্রিকায় এবং ফেসবুকের জনপ্রিয় গ্রুপে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। আমাদের আজকের গল্পটি লেখিকার একটি অপ্রকাশিত গল্প। শুরু হচ্ছে আজকের গল্প কারিন। রাত এখন কত? 2:30 নাকি 3টে? গোটা বাড়িটা ডুবে আছে অন্ধকারে। খোলা জানালা দিয়ে হাওয়াটা ঢুকছে হু হু করে। হাওয়ার গায়ে লেপ্টে আছে ভিজে মাটির গন্ধ, কিন্তু সেই গন্ধ টেবিলের নিচে বসে থাকা মেয়েটার ফুসফুস অব্দি পৌঁছচ্ছে না। আতঙ্কে কাঁপতে কাঁপতে হিঁচকি উঠছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশ। বুকের কাছে হাঁটু দুটো ভাঁজ করে এনে দুহাতে আঁকড়ে ধরে ঠক ঠক করে কাঁপছে মুস্কান। ঘরের ভিতর কে যেন হেঁটে বেড়াচ্ছে। এখনো তার শব্দ হাওয়ায় ভেসে আসছে। একজোড়া সাদা ফ্যাকাশে পা ঘরময় তাকে খুঁজে বেড়াচ্ছে। এখন আর সেটা দেখা যাচ্ছে না তো। তবে কি ওটা চলে গিয়েছে? এবার তাহলে টেবিলের নিচ থেকে কি বেরিয়ে আসা যাবে? অতি কষ্টে একটা ঢোক গেলে মুস্কান একটু ধাতস্থ হয়। অল্প সাহস পদচিহ্ন আঁকে তার মনে। নিজের হাতে বাঁধন আলগা করে বুকের কাছে জড়ো করা হাঁটু দুটোকে মুক্ত করে সে। টেবিলের তলা থেকে এবার বেরোবে কিনা এই কথা মনে মনে ভাবতেই তার নাকে এলো একটা বিশ্রী গন্ধ। এই প্রথমবার নয়, এই গন্ধ সে আগেও পেয়েছে। একবার নয়, বহুবার। মাংস পচা মৃত মানুষের গায়ের গন্ধ। এই গন্ধ নাকে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মনে হলো ঠিক পিছনে কেউ একজন বসে রয়েছে। আবার কাঁপুনি ধরছে তার শরীরে। প্রবল শীতের রাতে অসহায় ফুটপাতের সারমেয় শাবকের মতন হি হি করে কাঁপতে থাকে তার দেহ। পিছনে সেই অজ্ঞাত উপস্থিতির থেকে একটা চাপা হাসির শব্দ কানে এলো। অতি ক্ষীণ খিলখিল হাসি। মানুষের মন বড় বিচিত্র বস্তু। বিপদের থেকে পালানো শ্রেয় জেনেও তার অবচেতন মন তাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় তার ভয়ের উৎসটিকে। মানব মস্তিষ্কের আদিম কৌতূহল প্রবণতার অভিশাপ এটা। বর্তমানে আতঙ্কের প্রধান উৎসটিও যুবতীর অবচেতন মনকে অমোঘ আকর্ষণে টানতে লাগল। যুবতীর ঘাড় ক্রমেই তার পিছনে বসে থাকা সেই অজ্ঞাত উপস্থিতির দিকে ঘুরে যেতে লাগল। অজ্ঞাত, পুরোপুরি অজ্ঞাত বলা কি ঠিক হবে? তার পিছনে কে বসে আছে, বা বলা ভালো কি বসে আছে,
তা সে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে, কারণ এরা আগেও এসেছে, বারবার এসেছে, বহুবার এসেছে। তাদের কাছ থেকে সে পালিয়ে বেরিয়েছে সবসময়। এরা তাকে উন্মাদ করে ছেড়েছে, কিন্তু এরা এসেছে, রোজই এসেছে। স্থান কাল পাত্র নির্বিশেষে এরা এসেছে। পিছনে ঘাড়টা ফিরিয়ে দেখল সে। প্রায় তারই বয়সী আরো একটা মেয়ে, কিংবা তার থেকে কিছুটা কমই হবে বয়সে, তবে তার তুলনায় অনেক অনেক রোগা। কঙ্কালসার দেহের প্রত্যেকটা অস্থি উঁচু হয়ে নিজের অস্তিত্ব জাহির করার চেষ্টা করছে। মৃতের মতন ফ্যাকাশে চামড়া, চোখগুলো শুকিয়ে ছোট আর কালচে হয়ে ভেতরে ঢুকে গিয়েছে। কাঁধ অব্দি লম্বা চুল, রুক্ষ, অবিন্যস্ত। অথচ মেয়েটার মুখে অস্বাভাবিক শীতল আকর্ণ বিস্তৃত হাসি। সে হাসি যেন বুকের রক্ত জমিয়ে পাথর বানিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে থাকা সেই অল্প বয়সী মেয়েটার ডান হাতে একটা মাঝারি মাপের অথচ ধারালো ছুরি। ছুরির গায়ে লেগে আছে টাটকা লাল রক্ত। তার বাঁ হাতে মণিবন্ধ থেকে কালচে রক্তধারা নেমে এসে পুরো মেঝে ভিজিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে ওই ছুরি দিয়েই নিজের বাঁ হাতের ধমনী কেটেছে সে। মুখে তেমনি কুৎসিত আর পৈশাচিক হাসি নিয়ে মেয়েটা তার হাতে ধরা ছুরিটা এগিয়ে দিল তার দিকে। সে অমানবিক আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করতে করতে খচমচিয়ে বেরিয়ে এলো টেবিলের নিচ থেকে। মাটিতে ভর দিয়ে পড়ে যেতে যেতে কোনো রকমে সামলে উঠে দাঁড়িয়ে পাগলের মতন ছুটে পাশের ঘরে ঢুকে দরজায় ছিটকিনি তুলে দেয়। ঘরের ভিতরে রাখা বেশ ভারী কাঠের টেবিলটা দরজার গায়ে ঠেস দিয়ে দিল, যাতে বাইরের কেউ ওটা খুলতে না পারে। সে পিছনে এসে ডুকরে কেঁদে ওঠে ঘরের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে। ঠিক তখন ঘরের দরজায় কে যেন বেশ জোরে কিন্তু শান্তভাবে করাঘাত করল। মুস্কানের কান্না আচমকাই আটকে গেল গলার ভিতরে। আরো একবার ত্রাসের মেঘ জমাট বেঁধে তার কণ্ঠ রোধ করে দিল। এদিকে বাইরে সেই সত্তা আরো একবার আঘাত করলো দরজায়, এইবার আরো জোরে। আঘাতের শব্দের মধ্যেকার ফারাক কমে এসেছে। মুস্কান আরো পিছিয়ে গেল, দেওয়ালের কাছাকাছি এসে চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে দরজার উপর করাঘাতের শব্দ আরো বেড়ে গিয়েছে। এবার অবিরাম আঘাত পড়ছে দরজার উপর, এতটুকু থামার লক্ষণ নেই। সেই আঘাতের জোর এতটাই যে মনে হচ্ছে দরজা ভেঙে এবার ভেতরে ঢুকে আসবে। দরজায় ঠেস দেওয়া ভারী টেবিলটাও আঘাতে যেন কেঁপে কেঁপে উঠছে। ঘরে দরজা ছাড়া দুটো জানলা রয়েছে, দুটোই বন্ধ। এবার দরজার মতো সেই বন্ধ জানলার পাল্লাতেও কে বা কারা আঘাত করা শুরু করল এক টানা। অথচ তার ঘর চারতলার উপর, সেই জানলায় নাগাল পাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। বিরামহীনভাবে একসঙ্গে চারদিক থেকে দরজা জানলার কাঠে শব্দ উঠছে। মুস্কান দেওয়ালে পিঠটা ঠেকিয়ে বসে পড়ে, দুই হাতে কান চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। অথচ মাস দেড়েক আগে তার মনের ইচ্ছেটা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। ট্যাক্সিটা যখন রেসিডেন্সের সামনে থামল, তখন দিনের আলো অল্পই আছে, সন্ধ্যের অন্ধকার প্রায় পুরোটাই গ্রাস করেছে। গাড়ির দরজা খুলে টলমলো পায়ে নেমে এলো মুস্কান। তার পায়ের তলার মাটি তখন সরে সরে যাচ্ছে। নামার আগে ট্যাক্সি চালককে টাকা দেওয়ার জন্য
পার্সের ভেতর থেকে খামছে বের করেছিল অনেকগুলো নোট। গুনে দেখার প্রয়োজন মনে করেনি, পুরোটাই তুলে দিয়েছিল ত্রিশূর্ধ্ব লোকটার হাতে। ক্যাব ছেড়ে নেমে আসার পর লোকটা বলে উঠল, ম্যাডাম, আপনার ফেয়ার হয়েছে 400 টাকা, কিন্তু আপনি তো কত বেশি। তাকে কথা শেষ করতে না দিয়েই মুস্কান হাত তুলে থামিয়ে একটা বিশেষ ভঙ্গি করল, অর্থাৎ ফেরত দেওয়ার আর দরকার নেই, যা আছে তুমি রেখে দাও, ওসব তার আর প্রয়োজন নেই। রেসিডেন্সের ভিতরে এবার ঢুকে এলো সে। অন্ধকার, নির্জন, একেবারে নতুন তৈরি রেসিডেন্সটায় এখনো কেউ এসে ওঠেনি, কেবল একটি মাত্র ফ্ল্যাট ছাড়া, যেটা তাদের, মুস্কান আর আকাশের। মাত্র 1 সপ্তাহ আগেই কিনেছে তারা ফ্ল্যাটটা। দুজনে বহু দিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে তাদের স্বপ্নের নীড়খানা গড়ে তুলেছে। বাকি ফ্ল্যাটগুলো অধিকাংশ এখনো তৈরি হয়নি পুরোপুরি, বেশ কিছু কাজ বাকি, খদ্দের পেলে তবে কাজ শুরু হবে। মুস্কান একাই ছিল এই 7 দিন ওই ফ্ল্যাটটায়। আকাশ দুবেলা এসে তার সঙ্গে দেখা করে যেত। আকাশের পৈতৃক বাড়িটা এখনো বিক্রি হয়নি, তাই সে আপাতত সেখানেই থাকছে। সেটা হয়ে গেলেই একটা দিন দেখে বিয়ে করে নেবে তারা, একসাথে ঘর বাঁধবে এই ফ্ল্যাটটায়। কত আশা, কত সুন্দর গোছানো পরিকল্পনা, কত স্বপ্ন। মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে। মুস্কান ফ্ল্যাটের দরজাটা খুলে ঢুকলো ভিতরে। তার ঘর খাঁ খাঁ করছে। এতদিন তো সে এখানে একাই থেকেছে, কই এত নিঃশব্দ তো মনে হয়নি তার, এত ফাঁকা, এত নিঃসঙ্গ তো লাগেনি তার। কালকের মতন আজও এই ফ্ল্যাট, এই গোটা রেসিডেন্সে কেউ নেই, সে একা। তবুও আজ কেন এত বেশি চুপচাপ লাগছে সবকিছু? ফ্ল্যাটের বড় প্যাসেজের এক কোণে রয়েছে কাঁচের তৈরি ডিনার টেবিল। এটা খুব শখ করে কিনেছিল, অনেক বেছে বেছে। গোল টেবিলটার চারিদিকে বৃত্তাকারে সাজানো আধুনিক কায়দার 4টে কাঠের চেয়ার। টেবিলের সাদা ধপধপে টেবিল ক্লথের উপর সাজানো আছে 3-4টে ঢাকনা দেওয়া বাওয়েল, চীনামাটির তৈরি, উপরে সোনালি কারুকার্য করা। কত শখের জিনিস তার। এই বাওয়েলের মধ্যে রয়েছে নানা রকম সুস্বাদু খাবার, যেগুলো সে আজ সকাল থেকে পরম যত্নে রান্না করেছে আকাশের জন্য। আজ একটা বিশেষ দিন, আজ যে তাদের সম্পর্কের 3 বছর পূর্ণ হল। মুস্কান এগিয়ে গেল খাবার সাজানো টেবিলের দিকে। থরে থরে সাজানো নিজের হাতে তৈরি খাবারের দিকে তাকিয়ে তার গাটা গুলিয়ে উঠল। মুখে হাত চাপা দিয়ে বমির ভাবটা চেপে রাখার চেষ্টা করল সে। তারপরেই এক টানে কাঁচের উপর বিছানো সাদা টেবিল ক্লথ সরিয়ে দিল। উপরে থাকা খাবার ভর্তি চীনামাটির পাত্রগুলো পড়ে গিয়ে ভেঙে চৌচির হয়ে গেল। চারিদিকে খাবারের ঝোল ছিটকে ছড়িয়ে পড়ল। মেঝে ভেসে গেল সেসবে। মুস্কান তার মধ্যে থেবড়ে বসে চিৎকার করে কেঁদে উঠল। অথচ সেই কান্নার স্বর কারো শ্রুতিগোচর হল না। ফাঁকা বদ্ধ ফ্ল্যাটের 4 দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসতে লাগলো। আজ সকাল সকাল উঠেই সে রান্নার কাজে লেগে পড়েছিল। বাজারপত্র আগের দিনই জোগাড় করে রাখা আছে। রান্নার কাজ শেষ হলো ওই তখন 12টা বাজতে 10 মিনিট। কাল রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও থামেনি পুরোপুরি। দফায় দফায় বাড়িধারা নেমে ভিজিয়ে দিচ্ছে শহরকে। একটু আগেই আকাশকে ফোন করেছিল, মিনিট 15-20 মধ্যেই পৌঁছে যাবে বলল। মুস্কান রান্না করা খাবারগুলো সুদৃশ্য পাত্রে ঢেলে সাজিয়ে রাখলো টেবিলে। ভাবলো আকাশ আসতে যখন কিছু দেরি আছে, ততক্ষণে সে স্নানটা সেরে নেবে। এসব রান্না দেখে আকাশ চমকে যাবে। বাথরুমে গিয়ে মুস্কান বেশ অনেকক্ষণ ধরে স্নান করল। বেরিয়ে দেখে সময় বলছে ওই 12টা বেজে 20 মিনিট। আকাশ তখনও আসেনি। রাস্তায় জ্যাম ট্যাম হবে হয়তো। সে নিজের ঘরে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে এনে পরল। এমনিতে সে শাড়ি প্রায় পরে না বললেই চলে, কিন্তু আজ তো একটা বিশেষ দিন।
আজ সে আকাশকে চমকের পর চমক দেবে। মুস্কান নিজের মনেই হাসল। শাড়ি পরার পর সে সাজলো পরিপাটি করে। কপালের মাঝে একটা ছোট্ট টিপও দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12:45। ছেলেটার এখনো আসার নাম নেই। মুস্কানের তো আর তর্স হয়েছে না। বিছানার ওপর থেকে ফোনটা হাতে নিয়ে আকাশের নম্বরে ফোনটা করল, কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা ধরল না আকাশ। রিংটা বেজে গেল। বাইক চালাচ্ছে হয়তো, তাই ফোনটা ধরতে পারছে না। মুস্কান ড্রয়িং রুমে এসে সোফায় গা এলিয়ে বসল। সামনের টি টেবিলে রাখা এই মাসের ম্যাগাজিনটা টেনে নিল কোলের ওপর। রংচঙে বইটার আনাজ কানাজ ঘুরতে ঘুরতে কখন যে চোখটা লেগে গেল তার সে বুঝতে পারল না। সোফার নরম কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর বাইরে বাজ পড়ার শব্দে ঘুম ভাঙল মুস্কানের। বাপরে বাপ, কি জোর বৃষ্টি নেমেছে বাইরে। আবার ঘড়ির দিকে তাকালো সে। 1:07। আকাশ এখনো আসছে না কেন? বৃষ্টির জন্য আটকে গেল কি? এদিকে ছেলেটা ফোনও ধরছে না, কি মুশকিল। আর একবার তাকে ফোন করলো মুস্কান। এবারেও তাই, রিং হয়ে হয়ে কেটে গেল, কিন্তু কেউ ফোনটা তুলল না। এইভাবে পরপর 3 বার ফোন করার পর 4 বারের মাথায় ফোনটা কেউ রিসিভ করল। ওপার থেকে একটা অচেনা গম্ভীর পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যালো, হু ইজ দিস? আপনি কে? আকাশ কোথায়? আপনি আকাশ ভাদুরীর কে হন? আমি আমি ওর গার্লফ্রেন্ড মুস্কান। মুস্কানের মনে একটা অজানা আশঙ্কা উঁকি দিচ্ছে তখন। ও আচ্ছা, আমি ইন্সপেক্টর DK রয় বলছি, খড়দা থানা। আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন, আর আকাশবাবুর বাড়ির লোককে পারলে একটু খবর দিয়ে সাথে নিয়ে আসবেন। কেন? কি ব্যাপার? কি হয়েছে? মুস্কানের হৃদযন্ত্র গতি বাড়িয়েছে। এই উত্তরে সে যা শুনল তাতে মনে হলো পরবর্তী বাজটা যেন তার ঘরের ভিতরেই পড়ল। আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বডি আমরা কালেক্ট করে নিয়েছি। বাড়ির লোককে না পেলে আমরা ফার্দার কাজগুলো এগোতে পারছি না। বডি বডি বলছেন কেন? ও কেমন আছে? আপনি শান্ত হন, আপনি শান্ত হন, উনি ঠিক আছেন। আপনি আসুন, একটু একটু তাড়াতাড়ি আসুন। এই কথাটা মুস্কান মনে প্রাণে বিশ্বাস করতে চাইছিল, কিন্তু তার অবচেতন মনের গভীর থেকে কে যেন বলছিল ভদ্রলোক কেবল সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছেন। আসলে আকাশ আর নেই। আশঙ্কা তার মিথ্যে হয়নি। বৃষ্টি ভেজা পিচের রাস্তায় একটা মারুতিকে পাশ কাটাতে গিয়ে আকাশের বাইক পিছলে যায়। তখনও তার কিছু হয়, কারণ তার মাথায় হেলমেট ছিল। হায় নিয়তি, বাইক থেকে ছিটকে গিয়ে বেশ কিছুটা দূরে পড়েছিল আকাশ। ঠিক তখন উল্টো দিক থেকে ছুটে আসা একটা দ্রুত গতির ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। স্পট ডেড। এর আগে মুস্কান তার দিদিকে হারিয়েছে। দিদির মৃত্যুটা তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। সেই সময় তাকে ডিপ্রেশন আর অনিদ্রা পেয়ে বসেছিল। সেই সময় থেকেই তার ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস। তারপর তার জীবনে আসে আকাশ। ওকে পাশে পেয়ে সে ডিপ্রেশনটা কাটিয়ে উঠেছিল ঠিকই, কিন্তু ঘুমের ওষুধের অ্যাডিকশনটা যায়নি। ঘুমের ওষুধ ছাড়া ঘুমই আসতো না তার। তাই নিয়মিত সেই ওষুধ তাকে খেতেই হতো, কিনতেও হতো। কখন দরকার পড়ে যায় এই কথা ভেবে সে তার প্রেসক্রিপশনের একটা কপি নিজের ব্যাগেই রেখে দিত। আজও ছিল সেটা। থানা থেকে বেরিয়ে সাইড ব্যাগটা খামচে ধরে দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে। সে ভেবে নিয়েছিল কি করবে। ডিসপেন্সারি থেকে প্রেসক্রিপশন দেখিয়ে 2টোর বেশি ওষুধের শিশি কোনোভাবে পাওয়া যাবে না, সেটা মুস্কান জানতো। তাই এক দোকান থেকে না কিনে 2টো আলাদা আলাদা ডিসপেন্সারি থেকে 2টো করে ঘুমের বড়ির শিশি কিনে নিল সে। এছাড়াও তার বাড়িতে আরও একটা গোটা শিশি ছিল, যথেষ্ট, এতেই হয়ে যাবে। তারপর একটা ট্যাক্সি নিয়ে সে ফিরে আসে তার রেসিডেন্সে, তার আর আকাশের সাদের ফ্ল্যাটে।
ঘরের মেঝেতে কাঁদতে কাঁদতে ঝিমিয়ে পড়েছিল মুস্কান। এবার চোখটা খুলে চাইল, বুকের ভিতরের যন্ত্রণাটা আরো দাঁত বসিয়ে কামড়ে ধরছে। আস্তে আস্তে উঠে বসল সে, মেঝেতে পড়ে থাকা ব্যাগটা টেনে নিল কাছে, তার ভিতর থেকে বের করে আনলো ঘুমের ওষুধের শিশিগুলো। উঠে দাঁড়ালো, ফ্রিজ থেকে জলের বোতল বের করে টলতে টলতে নিজের বেডরুমে গেল, বসলো বিছানার উপর। একদিন এই ঘরটা নিয়ে কত স্বপ্ন দেখেছিল তারা, আজ সেই ঘরটাই মনে হচ্ছে যেন তাকে গিলে খেতে আসছে। ঘরের জানলা দিয়ে আত খাওয়া চাঁদটা উকি দিচ্ছে ঘরের ভিতর, যেন এক নিঃশব্দ দর্শক। মুস্কান জল দিয়ে মুঠো মুঠো স্লিপিং পিলস গিলতে লাগলো, যেন অসংখ্য মৃত্যু কীট কিলবিল করে নামছে তার গলা বেয়ে। এক সময় মুস্কানের নিস্তেজ শরীরটা এলিয়ে পড়ল বিছানার নরম তোষকে। সে তলিয়ে গেল গভীর থেকে গভীর ঘুমে। সেই সময় তার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল, কিন্তু মুস্কান তা শুনতেও পেল না। চোখ খুলতেই তীব্র আলো চোখটাকে কুঁচকে দিল মুস্কানের। সে কোথায়? তার উদ্দেশ্য কি সফল হয়েছে? সে কি পৌঁছে গেছে মৃত্যুর পরপারে? সে একটু চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করল চারপাশটা। প্রথমে কিছুই চোখে পড়ল না, সব কেবল সাদা সাদা। কিন্তু কানে একটা শব্দ আসলো, যান্ত্রিক শব্দ। কিসের শব্দ? চোখটা আরো ভালো করে খোলার চেষ্টা করতেই মনে হলো তার মুখের ওপর একটা মুখ ঝুঁকে আছে। কে এটা? সেই মুখের অধিকারী বলে উঠল, এই তো পেশেন্টের সেন্স ফিরেছে, পেশেন্ট রেসপন্স করছে। বিকাশ, বিকাশ, ডক্টর সেনকে খবর দাও। একটা মেয়ের গলা। তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো মুস্কানের চোখে। মেয়েটি খুব কোমল স্বরে তার উদ্দেশ্যে বলল, এমন বোকামি কেউ করে বোন? ছি, আর কখনো এমন করবে না। বোন, এই ডাকটা যেন মুস্কানের মনে ইলেকট্রিক থেরাপির মতন কাজ করলো। মস্তিষ্কের কোষগুলো একসাথে সাড়া দিয়ে উঠল। দিদি। এই তো কথাও বলছে, ভেরি গুড। মুস্কানের দৃষ্টি এবার বেশ পরিষ্কার। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার উপরে ঝুঁকে থাকা মেয়েটাকে। না, এ তার দিদি না, তবে বয়সটা সেরকমই হবে। মাথার ওপর বিশেষ সাদা রঙের টুপিটা দেখে বুঝল উনি নার্স। তবে কি সে কোনো হাসপাতালে আছে? কথাটা মনে হতেই সে চঞ্চল হয়ে ওঠে। সেই সিস্টার তার মাথায় হাত রেখে বলে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই তো আমি আছি। তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? সিস্টারের কথা বলার ভঙ্গি দেখে সে শান্ত হয়, কারণ সে একেবারে তার দিদির মতন করে কথা বলছে। ইতিমধ্যে একজন সাদা অ্যাপ্রন পরিহিত ডাক্তারবাবু এসে দাঁড়িয়েছে মুস্কানের বেডের পাশে। তিনি মুস্কানের চোখের পাতা টেনে টেনে দেখে তার হাতের নাড়ি টিপে দেখতে দেখতে বললেন, যাক, তাহলে এখন আউট অফ ডেঞ্জার। কি কাণ্ড করেছিলেন বলুন তো? ভাগ্যিস ইন্সপেক্টর রয় ঠিক সময় সেখানে গিয়ে পড়েছিলেন। আপনাকে বারবার কল করেও সাড়া পাচ্ছিলেন না। এদিকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দেখেন ভেতর থেকে ফোন বাজার শব্দ আসছে, কিন্তু আপনি ফোনও ধরছেন না, দরজাও খুলছেন না। তখন ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেই তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। অভিজ্ঞ অফিসার, সবই বোঝেন। তারপর ঢুকে দেখেন আপনি ঘরের বিছানায় পড়ে আছেন, আর ঘরময় ছড়ানো ফাঁকা ঘুমের ওষুধের শিশি। দেখেই সবটা বুঝে ফেলেন। ডক্টর পাশে দাঁড়ানো একজনের দিকে হাত বাড়িয়ে বললেন, সিস্টার সিরিঞ্জটা দিন তো। তারপর আবার তার দিকে ঘুরে মুস্কানের হাতের এক জায়গায় স্পিরিট দেওয়া তুলো ঘষতে ঘষতে বললেন, সেই তো আপনাকে তখন পরিমরি করে নিয়ে এলেন এখানে। সময় থাকতে নিয়ে এসেছিলেন তাই, নইলে কি যে হতো। বাই দ্য ওয়ে, আপনার ইনসমনিয়া আছে বুঝি? ডক্টর সেন মুস্কানের উত্তরের অপেক্ষা করলেন না। তার হাতে ইঞ্জেকশন পুশ করে ওর মাথায় আলতো চাপড় দিয়ে হেসে বললেন,
মুভ অন ইয়ং লেডি, মাইলস টু গো। তারপর পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে গেলেন। সিস্টার মুস্কানকে ধরে বসিয়ে দিল তার বেডের উপর। তারপর তার মাথায় হাত বুলিয়ে কাঁধে আলতো চাপ দিয়ে বলল, একটা কথা বলি বোন, নিজের দিদির মতো বলছি, জীবনে অনেক খারাপ সময় আসবে, তাই বলে হেরে গেলে চলবে, লড়াই করে যেতে হবে। মুস্কান তখনও মাথা নিচু করে বসে রইল। আজ তার দিদি বেঁচে থাকলে হয়তো এমনটাই বলতো। দিদি খুব কষ্ট পেত তার এই কাজে। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সিস্টার আবার বলল, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, তুমি কিন্তু চুপটি করে বসে থাকবে। আমি দুধ খাই না, আমার অ্যাসিডিটি হয়। ঠান্ডা দুধ খেলে কিচ্ছু হয় না, চিনি ছাড়া। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি, কেমন? বলে সে চলে গেল। মুস্কান এবার ঘাড় ঘুরিয়ে ঘরটাকে দেখতে লাগলো। ঘরে আরও 3টে বিছানা আছে। তার উল্টো দিকে একটা বাচ্চা মেয়ে ঘুমোচ্ছে, ওই 12 কি 13 বছর বয়সের। সেটার পাশের বিছানাটা খালি। বাঁ দিক থেকে ডান দিকে মাথা ঘোরাতেই সে একটু চমকে উঠল। তার পাশের বিছানায় একজন মহিলা বসে আছেন, বয়স 50-এর ওপরে হবে। তাকে দেখে মনে হয় তিনি বেশ অসুস্থ। চোখের তলায় গভীর কালির ছাপ, চুল অধিকাংশই পাকা, মুখের চামড়ায় বলিরেখা অসংখ্য। মহিলা লালচে চোখে এক দৃষ্টিতে মুস্কানের দিকে দেখছে, আর 2 হাতে ধরে একটা পাউরুটি খাচ্ছেন। তার চোখের চাউনি, খাওয়ার ভঙ্গি দেখে তাকে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছিল না। মুস্কান তার দিক থেকে চোখটা সরিয়ে নিতেই সেই মহিলা খ্যাসখ্যাসে গলায় বলে উঠলেন, কিরে, মদ দেখেছিলি বুঝি? মুস্কান চমকে তাকালো মহিলার দিকে, কিন্তু কিছু বলল না উত্তরে। মরতে গেছিলি, কিন্তু মরতে পারলিনি তো। এবার ওরা তোর পিছেও লাগবে রে, ওরা তোর পিছেও লাগবে, তোরে ঠিক নিতে আসবে, তোরে নিতে আসবে ওরা। বলেই মহিলা গলার ভিতর বিশ্রী শব্দ করে হাসতে লাগলো। মুস্কানের কেমন যেন ভয় ভয় করতে লাগলো। সেই সিস্টার দিদি কোথায় গেল? এখনো আসছে না কেন? মুস্কান বাইরে যাওয়ার জন্য বিছানা থেকে পাটা নামাতেই দরজার কাছ থেকে সেই চেনা স্বর বলে উঠল, এই এই, তুমি নামছো কেন বেড থেকে? একদম নামবে না, পা তোলো। আমি খাবার নিয়ে এসেছি, লক্ষ্মী মেয়ের মতো চটপট খেয়ে নাও। সে আবার পা তুলে নেয়। সিস্টার তার সামনে খাবারের ট্রেটা এনে রাখল। পাশের বেডের মহিলা তখনও ওই রকম ভাবে কুৎসিত হাসি হেসে চলেছে। মুস্কান আর একবার আর চোখে তাকালো মহিলার দিকে। মহিলার চেহারা দেখে মনে কেমন একটা ভয়ের সঞ্চার হয়। সিস্টার ব্যাপারটা আঁচ করে বলল, উনি তোমায় কিছু বলেছেন বুঝি? ও, ওনার কথায় কিছু মনে করো না। বলে সিস্টার তার নিজের মাথার একপাশে আঙুলটা ঘুরিয়ে এমন ইশারা করলেন যে এই অবস্থার মধ্যেও মুস্কান ফিক করে হেসে ফেলল। সিস্টারের ইঙ্গিত অনুযায়ী মহিলার মাথায় কিঞ্চিত গোলযোগ আছে। সিস্টার মুস্কানের বেডের চাদরটা ঝেড়ে ভাঁজ করতে করতে বলে চললেন, ওনাকেই বা কি বলা যাবে বলো? কয়েকদিন আগেই নিজের একমাত্র ছেলেটা মারা গেল। সেই শোকেই বেচারির মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। এই দুনিয়ায় কত মানুষ যে কত পাষাণ বুকে বেঁধে ঘুরছে, আর তুমি একটাতেই নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলে। মুস্কানের এই নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছিল, তাই সে প্রসঙ্গ পাল্টে তার উল্টো দিকের বেডে শুয়ে থাকা বাচ্চা মেয়েটার দিকে দেখিয়ে বলল, ওই বাচ্চা মেয়েটার কি হয়েছে? ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে। কাল রাতেই মেজর অপারেশন হয়েছে, ভেতরে পুরো ইনফেকশন ছড়িয়ে গেছে। দেখছো না কত ইকুইপমেন্টস দিয়ে রাখা হয়েছে। ভালো হয়ে গেলে ভালো, ওইটুকু বাচ্চা মেয়ে। বাঁচবে নি, কোনো লাভ নেই, ওর সময় শেষ। মুস্কানের বুক ঢিপ ঢিপ করছে। সিস্টার ধমকে উঠল, উফ, আপনি চুপ করবেন? খালি বাজে কথা। চটপট খাবার শেষ করুন, আমি হাত মুখ ধুইয়ে দেব। তারপর মুস্কানের দিকে ঘুরে বলল,
তুমিও তোমার মিল শেষ করে নাও, আমি একটু বাদে এসে ট্রে নিয়ে যাব। সিস্টার দিদির বেরিয়ে যাওয়া লক্ষ্য করে মুস্কান উল্টো দিকের বেডে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালো। বড্ড মায়া লেগে গেছিল তার। মেয়েটাকে ঘিরে কত রকম যন্ত্রপাতি, তাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টায় তারাও যেন তৎপর। বিকেলের পর মুস্কান একটু ঘুমিয়ে পড়েছিল। একটা হইচই শব্দে ঘুমটা ভেঙে গেল তার। চোখ খুলে উঠে বসে সে দেখল তার উল্টো দিকের বেডের সেই বাচ্চা মেয়েটাকে ঘিরে 3 জন ডক্টর আর 2 জন নার্স খুব ব্যস্তভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করছে। নার্স 2 জন ছোটাছুটি করছে। ডক্টর বাবুদের মুখে উদ্বিগ্নতার ভাব। পাশের যন্ত্রগুলো থেকে এখন এক টানা শব্দ আসছে। মুস্কান হতভম্বের মতন ঘটনাগুলো প্রত্যক্ষ করছিল। ডক্টর আর নার্সরাও বাচ্চা মেয়েটিকে নিয়ে ব্যস্ত। তাই তারা কেউ লক্ষ্য করেনি কখন মুস্কানের পাশের বেডের সেই মহিলাটি উঠে এসেছে মুস্কানের পাশে। মুস্কানের পাশে বসে তার কানের কাছে মুখ এনে তার বিচিত্র ভয় ধরানো গলায় বলল, আমি বলেছিলাম ও বাঁচবেনি। আপনি কি করছেন এখানে? মহিলা একইভাবে তার কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলে উঠল, এই সামনে তাকা, দেখ তো কিছু দেখতে পাচ্ছিস? এটার মাথার কাছে দেখ ভালো করে। মুস্কান যন্ত্রের মতন তার আদেশ পালন করল। সামনের দিকের বাচ্চা মেয়েটার মাথার দিকে তাকিয়ে সে চমকে উঠল। মেয়েটা দেওয়ালের দিকে মাথা দিয়ে শুয়ে আছে। দেওয়ালের সাথে লোহার বেডিংয়ের তফাৎ বড় জোর 3 ইঞ্চি হবে। সেই জায়গায় কোনো মানুষের দাঁড়ানো একেবারেই সম্ভব না। অথচ মুস্কান স্পষ্ট দেখল সেইখানে একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষটা অনেক লম্বা, পুরুষ কি মহিলা সেটা বোঝা যাচ্ছে না। ছায়ার মতন কালো রং তার, চোখ মুখ স্পষ্ট করে দেখা যাচ্ছে না কিছু। ডাক্তার ও নার্স সকলে ছটফট করছে, অথচ এই মিশ কালো শরীরটা মূর্তির মতন স্থির, অবিচল। এভাবে সামান্য ঝুঁকে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। মুস্কান বুঝল মূর্তিটাকে সে আর ওই অদ্ভুত মহিলা ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। মুস্কান অস্ফুট একটা ভয় পাওয়া শব্দ করে বলল, ওটা কে? কি ওটা? মহিলা তেমনই হিস হিসিয়ে বলল, ও নীতি এইছে মেয়েটাকে, ও যাবার বেলা হলো যে। মহিলার মুখে এমন এক অদ্ভুত হাসি দেখে মুস্কানের গা যেন শিরশিরিয়ে উঠল। মহিলার দিক থেকে মুখটা ঘুরিয়ে আবার সামনে তাকাতে সে দেখল মেয়েটার মাথার কাছে সেই কালো অবয়বটা আর নেই। কোথায় গেল ওটা? চলে গেছে। মেয়েটাকে নিয়ে চলে গেছে। মহিলা আবার সেই বিশ্রী রকমের হাসি হাসতে লাগলো গলার মধ্যে। মুস্কান লক্ষ্য করলো ডাক্তারদের মধ্যে কেমন একটা হাল ছাড়া ভাব চলে এসেছে, যেন আর কিছুই করার নেই। তারা একে একে বিমর্ষ ভাবে বেরিয়ে গেল ঘর থেকে। মেয়েটার গায়ের সাথে যত যন্ত্র যোগ করা ছিল সব একে একে খুলে নিল নার্সরা। তারপর 2 জন ওয়ার্ড বয় এসে মেয়েটার মুখে চাদর দিয়ে ঢেকে বেড থেকে স্ট্রেচারে নামিয়ে ঘরের বাইরে নিয়ে গেল। মেয়েটি মারা গিয়েছে। মহিলার কথা মিলে গেল। রাত নেমেছে। সেই সিস্টার মুস্কানকে শুইয়ে দিয়ে চলে গিয়েছে। ঘরে একটা কমজোরি আলো জ্বলছে, কিন্তু তার ঘর সম্পূর্ণ অন্ধকার না হলে ঘুম আসে না। তাই সে এখনো জেগে আছে। পাশের বেডের মহিলাটি বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘরের বাকি 2টো বিছানা খালি। আজ দিদির কথা খুব মনে পড়ছে। এই সিস্টার দিদিকে দেখার পর থেকেই ঠিক এমন করেই কথা বলতো দিদি। দিদির মতন তাকে বোন বলে ডাকলো আজ। কতদিন পর মানুষটার কথায় সে মনে অনেকটা ভরসা পেয়েছে।
আগের মতন নিজেকে আর নিঃস্ব আর একলা মনে হচ্ছে না তার। ডুবে যাওয়ার সময় শেষ অবলম্বনটাকেও মানুষ প্রাণপণে আঁকড়ে ধরার চেষ্টা করে। মুস্কানও তাই করছে। এই অচেনা সিস্টারকে আজ তার খুব খুব আপন মনে হচ্ছে, খুব নিজের লাগছে। এইসব ভাবতে ভাবতে তার চোখের পাতা একটু একটু করে ভারী হয়ে আসছিল। ঠিক তখনই ঘরের অল্প আলোর উৎসটাও দপ করে নিভে গেল। মুস্কানের ঘোরটা কেটে গেল সাথে সাথেই। কি হলো? লোডশেডিং। চারিদিকে চোখ বুলিয়ে নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না সে। হঠাৎ এমন গুমোট লাগছে কেন? আর এত শীতই বা করছে কেন? জ্যৈষ্ঠের শেষে এই ভীষণ গরমের দিনে এমন কনকনে ঠান্ডা বাতাস দেওয়া অসম্ভব। এই ঘর শীততাপ নিয়ন্ত্রিত নয়, তবে ঘরের মিশমিশে অন্ধকারের মধ্যে কিছু একটা চোখে পড়ল মুস্কানের। মনে হলো ঘরময় কে যেন হেঁটে বেড়াচ্ছে। কে হাঁটছে? সেই মহিলা কি? হতেও পারে মহিলার মাথার সমস্যা আছে, কিন্তু কিন্তু ঘরে এত ঠান্ডা কেন? আর কি বিশ্রী পচা গন্ধ! আন্টি, আপনি এই অন্ধকার ঘরে হাঁটছেন কেন? পড়ে যাবেন তো। যান, শুয়ে পড়ুন। হাঁটার শব্দটা থেমে গেল। মুস্কান এবার একটু স্বস্তির শ্বাস ফেলল। মহিলা তার কথাটা শুনছেন। মুস্কান আবার শুয়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখন সে খেয়াল করলো তার উল্টো দিকের বেডে কে যেন উবু হয়ে বসে আছে। ঘরে এমন অন্ধকার, কিন্তু সামনের সেই অবয়বটাকে এমন ফিকে দেখাচ্ছে কি করে? তার সামনের বেডটা তো এখন খালি থাকার কথা। মেয়েটা মারা যাওয়ার পর কেউ তো আসেনি ওখানে। একটু একটু আগে অবধি তো ওখানে ফাঁকা ছিল। তবে তবে ওটা কে? উবু হয়ে বসে থাকা অবয়বটা এখন একটু স্পষ্ট হয়েছে আগের থেকে। এটা তো মেয়ে নয়, এটা একটা ছেলে, অল্প বয়সী যুবক। কিন্তু ওর চেহারাটা অমন কেন? চোখ দুটো বসে গিয়েছে যেন কালি ল্যাপা। এমন সাদাটে নির্জীব চামড়া সে কারো কখনো দেখেনি আগে। উমা, উমা, ওটা কি? ছেলেটার মুখ থেকে রক্ত পড়ছে কেন? ঠোঁট দুটো ফাঁক হয়ে মুখের ভিতর থেকে লম্বা জিভ বেরিয়ে এসে ঝুলছে এক পাশে। সেই জিভ চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা কালচে রক্ত পড়ছে। গলার দিকে চোখ যেতেই মুস্কান চমকে উঠল। ওর গলায় পেঁচানো আছে একটা কালো রঙের কাপড়। দেখে মনে হচ্ছে সেটার ফাঁস ক্রমশ চেপে বসছে তার গলায়। মুস্কান ভয় পেয়ে দিশেহারা হয়ে হাত পা ছুঁড়তে লাগলো। জোরে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছে না একটু। হঠাৎ সে দেখল উল্টো দিকে বসা সেই ছেলেটাকে আর দেখা যাচ্ছে না। তবে তবে এইসব তার মনের ভুল ছিল। মুস্কান একটু নিশ্চিন্ত হয়ে একটা শ্বাস ছাড়ল। দু হাতে মুখটা ঢেকে কিছুক্ষণ বসে থেকে চোখের উপর থেকে হাতটা সরাতেই আতঙ্কে তার সারা শরীরটা কেঁপে উঠল। সেই ছেলেটা এখন বেডের ঠিক সামনে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে। চেহারা ঠিক আগের মতোই, তবে গলার সেই কালো কাপড়টা এখন তার হাতে। কাপড়ের ভাঁজটা অল্প অল্প দুলছে যেন। ছেলেটার মুখের এক পাশ থেকে এখনো রক্তধারা গলা দিয়ে গড়িয়ে বুক পর্যন্ত নেমে আসছে। নাক থেকে বের হচ্ছে রক্ত। গলায় একটা কালশিটে দাগ। মুস্কান আতঙ্কে পাথর হয়ে গিয়েছে যেন। শ্বাস নিতে পারছে না সে। ছেলেটা আরও এগিয়ে আসছে তার দিকে। একেবারে সামনে এসে বাড়িয়ে দিল তার হাতের ফাঁস পরানো কাপড়টা। এবার যেন সে কথা বলে উঠল। এই নাও, এটা গলায় পরে নাও। চলে এসো আমাদের সঙ্গে, একটুও কষ্ট হবে না। নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ছেলেটার স্বর কি ভয়ানক! যেন কেউ তার গলা চেপে রেখেছে। শ্বাস নিতে পারছে না, টেনে টেনে কথা বলছে।
মুস্কান এবার দেহ মনের সবটুকু জোর টেনে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকার করার সাথে সাথেই ঘরের আলো আবার জ্বলে উঠল। চঞ্চল হয়ে চারিদিকে তাকাতেই দেখল কেউ কোথাও নেই। ঘর ঠিক আগের মতো, উল্টো দিকের বেডেও কেউ বসে নেই, ফাঁকা পড়ে আছে। এবার সে তার ডান পাশের বেডের দিকে তাকাতে আরেকবার চমকে উঠল। সেই মহিলা তার বিছানার ওপর জুবুথুবু হয়ে বসে ঠক ঠক করে কাঁপছেন। তার চোখ বড় বড় হয়ে আছে, মুখে আতঙ্কের ছাপ। তবে কি তিনি কিছু দেখেছেন? মুস্কান একটু ধাতস্থ হয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কি কিছু দেখেছেন? কেন 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 তুই দেখিসনি? ওটা তো তোর জন্যই ছিল রে, তোকে নিয়ে যেতি, তুই দেখে চেঁচালি যে। তার স্বরে ভয় মাখানো। এবার মুস্কানের সাহসের ঠুনকো পর্দাটা একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়ল। কোনো রকমে মহিলাকে বলল, কেন এসেছিল আন্টি? আমায় নিতে কেন এসেছিল? কি ওটা? ওটা ওটা কারিন। কারিন? কারিন কি? মহিলা ঘাড় নিচু করে কতকটা নিজের মনেই বলতে লাগলেন, কারিন হলো একটা খারাপ জিনিস, জিন। আমাদের সবার সাথেই একটা করে কারিন থাকে। আমার, তোর, এই ডাক্তারবাবুদের, দুনিয়ার সব মানুষেরই একটা করে কারিন থাকে। ওরা মানুষের ঠিক পেছন পেছন ঘুরে বেড়ায়। ওদের কাজ হলো মানুষকে দিয়ে খারাপ কাজ করানো। যে মানুষ যত খারাপ কাজ করবে তার কারিন তত শক্তিশালী হবে। শক্তি পেতে পেতে সেই কারিন একদিন ওই মানুষটাকে গিলে ফেলবে, সে টেরও পাবে না। নিজেকে কুকর্ম থেকে যত দূরে রাখবে, ভালো কাজ করবে, তোমার কারিন তত দুর্বল হবে। আর তুই তো আত্মহত্যা করতে গেছিলি না? ভুল, খুব বড় ভুল করেছিস রে মেয়ে। এই কারিনীর আরেকটা দল আছে, যারা নিজেদের এইভাবে মারতে চায়, কিন্তু শেষমেশ মরতে পারে না, বেঁচে যায়। মানে মৃত্যুর দরজা থেকে ফিরে চলে আসে, তাদের আবার টেনে নিয়ে যেতে আসে ওরা। এই প্রেতের দল নিজেদের দল ভারী করার জন্য সেই মানুষটার পিছনে লেগে থাকে, বারবার বারবার ডাকতে থাকে, আরেকবার আত্মহত্যা করার জন্য দুর্বুদ্ধি জোগাতে থাকে। এদের সবাই কখনো না কখনো নিজেদের শেষ করে দিয়েছিল। এখন তারাই গাড়ি নয় ঘুরে বেড়াচ্ছে। তুইও সেই পাপ করতে গেছিলি, তোর গাড়ি এখন সেই দলে ভিড়েছে। এবার তোর কাছে ওরা বারবার আসবে যতক্ষণ না তোকে নিয়ে যেতে পারছে। মুস্কানের মনে হলো সে যেন কালা হয়ে যাচ্ছে। কানে তালা ধরার মতন সব শব্দ, মহিলার সব কথা যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছে। চোখের সামনে দৃশ্য ঝাপসা হতে হতে একসময় কালো পর্দায় ঢেকে গেল মুস্কানের। সে সংজ্ঞাহীনভাবে লুটিয়ে পড়ল তার বিছানায়। আরো 2 দিন পর ছুটি হলো হাসপাতাল থেকে মুস্কানের। মন তার আরো কিছু খারাপ ছিল, কারণ তার পাশের বেডের সেই মহিলা হঠাৎই মারা যান। মারা যাওয়ার কারণটা কিন্তু অদ্ভুত ছিল। মুস্কান যখন ঘুমোচ্ছিল সেই সময় মুস্কানের মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এই বলে মহিলা বারবার অভিযোগ করতে থাকেন। সেখানে আদেও কেউ নেই বলে বারংবার আশ্বস্ত করা সত্ত্বেও তিনি ক্রমশই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। একসময় তার এই ভয় চরম পর্যায়ে পৌঁছে যায়। ডাক্তারবাবুকে খবর দেওয়া হলেও তিনি এসে পৌঁছানোর আগেই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ম্যাসিভ হার্ট অ্যাটাক। সেদিন রাতে দেখা ঘটনাটা মুস্কান সেই সিস্টার দিদিকে বলেন। তিনি বললেন, এগুলো ওষুধের প্রভাব। মুস্কান এখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল।
এই সবই তার দুর্বল মনের একটা ইলিউশন মাত্র। তার উপর বাচ্চা মেয়েটার চোখের সামনে মৃত্যু, সেই মহিলার অদ্ভুত কথাবার্তা, সব তার মনে একটা গভীর প্রভাব ফেলেছে। তাইতেই এইসব অবাস্তব দৃশ্য দেখছে। ফ্ল্যাটে ঢুকে মুস্কান নিজেকে বোঝাতে লাগলো ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কি বলতে কি বলেছেন সেটাকে নিয়ে অত মাথা ঘামানোর মতন কিছু হয়নি। সে সবই পাগলের প্রলাপ। এখন তাকে নতুন করে বাঁচতে হবে, শুধু নিজের জন্য নয়, দিদির জন্য, আকাশের জন্য। সে নিজের মধ্যে আকাশের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবে। সে মারা গেলে তো আকাশের সেই আশা স্বপ্নগুলো মারা যাবে। মুস্কান তা কিছুতেই হতে দেবে না। সন্ধ্যের পর মুস্কান বসে নিজের ডায়েরি লিখছিল। এটা তার দীর্ঘদিনের অভ্যাস। এতদিনের সব ঘটনা, তার সব পাওয়া হারানোর হিসেব সে তার কলমের ডগায় উগরে দিচ্ছিল। আবেগতাড়িত লেখাগুলো সাদা পাতায় গভীর ছাপ ফেলে যাচ্ছিল। হঠাৎ ঘরের আলোগুলো নিভু নিভু হয়ে এলো, চিরিক চিরিক করে বারবার জ্বলতে নিভতে লাগলো। মুস্কানের মন কেমন যেন অজানা ভয়ে আচ্ছন্ন হয়ে গেল। একটু বাদেই তার নাকে ঠেকলো সেই কটু গন্ধ, যেটা সে সেই রাতে হাসপাতালের বেডে শুয়ে পেয়েছিল। ধীরে ধীরে সেই বমন উদ্রেককারী পুঁতি গন্ধে ঘরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল। ঘরের আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একটা সময় নিভে গেল। গোটা ফ্ল্যাটকে গ্রাস করে নিল জমাট অন্ধকার। মুস্কান নিজের মনকে বোঝাতে লাগলো এতে ভয়ের কিছু নেই। এটা সামান্য ভোল্টেজের সমস্যা, আর তার জেরেই হয়তো লোডশেডিং। একটা আলো জ্বালানো দরকার, কিন্তু তার ঘরে মোমবাতি দেশলাই কিছুই নেই। তবে ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো যেতেই পারে। সেটা আনতে পাশের ঘরে যাওয়ার জন্য মুস্কান উঠে দাঁড়ালো। সেদিকে পা বাড়াতেই বারান্দার দিকের দরজায় তার চোখটা আটকে গেল। ওটা কি? মুস্কানের ঘাড় বেয়ে যেন কোনো শীতল শরিত সরীসৃপ নেমে যেতে লাগলো। সে দেখল বারান্দার ব্যালকনির রেলিংয়ে কি যেন উবু হয়ে বসে আছে। সরু লোহার রেলিংয়ে ওইভাবে কোনো মানুষের পক্ষে বসে থাকা অসম্ভব। বাইরের ফিকে অন্ধকারের তুলনায় গাঢ় অন্ধকারে তৈরি সেই মূর্তি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো রেলিংয়ের উপর। কত লম্বা সেটা! মুস্কানের দেহ পাথরের মতন ভারী হয়ে যাচ্ছিল। নড়বার ক্ষমতা লোপ পাচ্ছিল তার। রেলিংয়ের উপর দাঁড়ানো সেই মূর্তিটা এবার কথা বলে উঠল। এসো এসো, এগিয়ে এসো। স্বরটা কেমন যেন খড়খড়ে, ভাষা ভাষা, কিন্তু সেই রকম ফ্যাস ফ্যাসে স্বর মুস্কান আগেও শুনেছে। হাসপাতালে তার পাশের সেই মহিলা, এ তারই গলা। কিন্তু সেই স্বর মুস্কানের উপর যেন জাদু করেছে। রেলিংয়ে দাঁড়ানো সেই অপার্থিব কণ্ঠস্বরের বশবর্তী হয়ে সে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনির দরজা পেরিয়ে সে গিয়ে দাঁড়ালো রেলিংয়ের কাছে। শূন্য দৃষ্টিতে চেয়ে দেখল এই মূর্তি সেই মহিলা নন, এ অন্য কেউ, অথচ কথা বলছে ঠিক তার মতন করে। কিন্তু মুস্কান তখন তার বিচার ক্ষমতা হারিয়েছে। সে ভুলে গিয়েছে হাসপাতালের সেই মহিলা আর বেঁচেই নেই। তার বলা সেই সাবধান বাণীও তার বিস্মরণ হয়েছে। সেই মূর্তি আবারও কথা বলে উঠল। এসো, নিচে দেখো, নিচে তাকিয়ে দেখো, তোমার না পাওয়া সেই সংসার আছে। এসো এসো আমার সাথে, তুমি যা চেয়েছিলে সব আছে এখানে, তোমার সাজানো সংসার। এসো, আমার হাত ধরো, ঝাঁপাও মুস্কান, ঝাঁপ দাও। আমার সংসার, আমার সংসার, আমি ঝাঁপ দেব। হ্যাঁ হ্যাঁ, আমি ঝাঁপ দেব। এসো, ঝাঁপ দাও মুস্কান, ঝাঁপ
ঝাঁপাও। বলেই সেই অচেনা অবয়ব নিজেই রেলিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। একটা তীক্ষ্ণ চিৎকার এসে কানে বিঁধল মুস্কানের। এতে তার ঘোর লাগা ভাবটা এক ঝটকায় কেটে গেল। এ কি করতে যাচ্ছিল সে? এখানে এলো কখন? সে দৌড়ে ঘরের ভিতর ঢুকে দরাম করে বন্ধ করে দিল ব্যালকনির দরজাটা। আর দরজা বন্ধ করার সাথে সাথেই আবার জ্বলে উঠল ঘরের আলোগুলো, ঠিক আগের মতো, যেন কিছুই হয়নি এতক্ষণ। সিস্টার দিদির কথা মিথ্যে হয়ে গেল তবে? এই তার মনের ভুল তো নয়, সেই মহিলার বলা কথাগুলোই তো মিলে যাচ্ছে। কেউ বা কারা তার পিছনে পড়েছে তাকে নিয়ে যাওয়ার জন্যে। ওরা আসবে, বারবার আসবে, এসেওছে, বহুবার এসেছে, বারবার এসেছে। মুস্কান কেবল পালিয়ে বেরিয়েছে ওদের থেকে। 1.5 মাস পর আজ সেই মুস্কান ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে 2 হাতে কান চাপা দিয়ে তারস্বরে চিৎকার করে চলেছে। টানা 2.5 মিনিট এমন বিভীষিকাময় সময় চলার পর হঠাৎই সব শান্ত হয়ে গেল। চারিদিকে নিশ্চুপ, নিস্তব্ধ। দরজা জানলায় কারো আঘাত পড়ছে না। দরজার গায়ে ঠেস দেওয়া ভারী টেবিলটাও আর কাঁপছে না। তবে কি ওরা চলে গেল? আজ আর আসবে না? মুস্কান বড় বড় শ্বাস ছেড়ে হাঁপাতে থাকে। মাটিতে কুঁকড়ে শুয়ে পড়ে সে, চোখ বুঝে আসে তার। ঠিক সেই সময় বিছানার ওপর তার ফোনটা বেজে উঠল। কিন্তু আওয়াজটা এত ক্ষীণ শোনাচ্ছে কেন? ব্যাটারি লো কি? মুস্কান ফোনের স্ক্রিনের দিকে তাকালো। না, কোনো নাম বা নাম্বার তো তাতে ফুটে ওঠেনি। এটা কেমন ব্যাপার? একবার স্ক্রিনের উপর ডান দিকের কোণে চোখ যেতেই চোখে পড়ল মাত্র 2% চার্জ রয়েছে। সে ফোন রিসিভ করে কানে লাগালো। হ্যালো? 2-3 সেকেন্ডের বিরতি। তারপর উপাস থেকে অতি পরিচিত এক কণ্ঠস্বর আবেগ মিশ্রিত স্বরে বলে ওঠে, মুস্কান, আমি। মুস্কানের সারা দেহে যেন শীতল ঢেউ খেলে যায়। চোখের 2 কুল ছাপিয়ে নেমে আসে নোনা জলের ধারা। আকাশ, আকাশ তুমি কোথায়? আমি এখানেই আছি মুস্কান, কিন্তু তোমায় ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার কাছে চলে এসো প্লিজ। আসছি, আমি আসছি আকাশ। তুমি কোথায়? আমি এক্ষুনি আসছি। আমার কাছে আসতে হলে তোমায় ছোট্ট একটা কাজ করতে হবে। পারবে তো তুমি? বলো, পারবে? সব পারবো। আমি আমি সব পারবো আকাশ, তুমি শুধু বলো। মুস্কান তার কথা শেষ করার আগেই তার ফোনের যান্ত্রিক একটা শব্দ হতেই সে কান থেকে ফোনটা নামিয়ে তাকায় স্ক্রিনের দিকে। ব্যাটারি ডেড। একবার লাল সংকেত দিয়েই ফোনের পর্দায় ছেয়ে গেল অন্ধকার। মুস্কান অস্ফুট আর্তনাদ করে উঠল। না 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 না, এখনই কেন? আজ সারাদিন ফোনে চার্জ দিতে সে একেবারেই ভুলে গেছে, আর তার ফলস্বরূপ সেটা এখন সুইচড অফ হয়ে পড়ল। আকাশের কথা আর শোনা যাবে না, এটা ভেবেই মুস্কান ডুকরে কেঁদে উঠল। রাগে আস্ফালনে ছুঁড়ে ফেলে দিল ফোনটাকে। সেটা ছিটকে দেয়ালের গায়ে লেগে অনেকটা দূরে গিয়ে পড়ল। ফোনের পিছন দিকের ঢাকনাটা খুলে গিয়ে ব্যাটারি বেরিয়ে পড়েছে। মুস্কান মাটিতে আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে কাঁদতে থাকে। ঠিক তখনই অবাক হয়ে সে শুনতে পায় কোথা থেকে যেন আকাশ কথা বলছে। মুস্কান, ওঠো, চলে এসো, ওঠো মুস্কান। মুস্কান চমকে উঠে বসে, দেখে ঘরের দূরতম প্রান্তে ছিটকে পড়া বন্ধ হয়ে যাওয়া ব্যাটারিবিহীন ফোনের স্ক্রিনে
একটা স্নিগ্ধ নীলচে আলো ফুটে উঠেছে। আকাশের স্বর ভেসে আসছে সেইখান থেকে। আকাশ, তার বোধ শক্তি লোপ পেয়েছে অনেক আগে। মৃত আকাশ কথা বলতে পারে না, বন্ধ হয়ে যাওয়া ফোন চলতে পারে না। এইসব পার্থিব যুক্তি তখন তার ঊর্ধ্বে। আকাশের স্বর আবারও বলতে লাগলো, তুমি আসবে তো আমার কাছে মুস্কান? এসো, আবার আমরা এক হয়ে যাই। আসবে তো? মন্ত্রমুগ্ধের মতন লুপ্ত চেতনায় মুস্কান জবাব দিল, আসবো, আমি আসবো, আসবো। আমায় আমায় নিয়ে যাও, তুমি নিয়ে যাও আমায়। তবে ওঠো, চলে এসো আমাদের সাথে। চলে এসো মুস্কান, চলে এসো মুস্কান, চলে এসো। চলৎ শক্তিহীন মুস্কান কলের পুতুলের মতন উঠে দাঁড়ালো। মায়াবী সেই স্বর তার বিচার বিবেচনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে। সেই সময় ঘরের দরজার সাথে ঠেস দেওয়া ভারী কাঠের টেবিলটা সরে গেল নিঃশব্দে। ঠিক তারপরেই দরজাটাও হাট করে খুলে গেল, কিন্তু কোনো শব্দ হলো না। দরজার বাইরে ওরা কারা দাঁড়িয়ে? অগুন্তি ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে সার বেঁধে, নিশ্চুপ। একে একে ঘরের দুটো জানলাও খুলে গেল। জানলার বাইরেও সার সার মাথা শব্দহীন অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আজ আরও একজন আসছে তাদের দলে, তারই অপেক্ষায় নিঃশব্দ পাথরের মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। চারতলার উপরের এই ঘরটা যেন তার পার্থিব অস্তিত্ব ছেড়ে ঢুকে পড়েছে কোনো অজানা পৃথিবীতে। ঘরের চারপাশ ঘিরে রয়েছে প্রেত লোকের বিষাক্ত অন্ধকার। সেই আঁধার লোকের বাসিন্দাদের প্রত্যেকের মুখে প্রশস্ত শীতল হাসি। তারা ধীরে ধীরে এগিয়ে ঢুকছে ঘরের ভিতর। মুস্কানের বিছানার চারপাশে বৃত্তাকারে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বোবা হাসি নিয়ে কারিনের দল। ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে 24 বছর বয়সী মুস্কানের দেহ। বিছানা থেকে 2 ফুট উঁচুতে ঝুলন্ত দুটো পা তখনও দুলছে অল্প অল্প। কাস্তের মতন সরু এক ফালি চাঁদ ঘাড় বাঁকিয়ে চেয়ে আছে ঘরের ভিতর, নিঃশব্দ দর্শক। এতক্ষণ শুনছিলেন দীপাঞ্জনা দাশের লেখা গল্প কারিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।